আমরা অবশ্যই তিস্তা চায়নার থেকে করতে পারি, কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আমি মনে করি যে এখন এটাকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রস্তাব সেটা নির্ভর করে তিনটি জিনিসের উপরে। আমরা তিস্তা মহাপরিকল্পনা চায়নার সাথে করতে চাই, চায়নার ফাইন্যান্স পাইতে চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মতো করে। এই অঞ্চলের কৃষি, যেটা বারবার যে কথাটা বলছি, মৎস্য, কৃষি, পেশা, ইকোলজি, পরিবেশ, সেটাকে কনসিডার করে একটা তিস্তা পরিকল্পনা তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন যে আমাদের রংপুরের যে উচ্চতা সি বেল্ট থেকে প্রায় 35 কি বলে ফুট উপরে আমরা, এবং সেটার কিন্তু যমুনা ব্রিজ থেকে স্যাচুরেশন পয়েন্টটা আমার ধারণা আমাদের এই কাউনিয়া বা এই যে এই কুড়িগ্রামের কোনো একটা অঞ্চলের মধ্যে। আর যখন তিস্তা আমরা যদি উঁচু বা তিস্তা যখন আমরা শাসন করব, অবশ্যই রংপুরের পুরো এরিয়াটাকে এমনভাবে শাসন করতে হবে যেন আমাদের এখানে ওয়াটার লগিং কৃষিতে না হয়। এখনকার পরিকল্পনায় কিন্তু সেটা নাই। এখন যে পরিকল্পনাটা একটা আলাকাট বলি, যেমন আমরা খাবার একটা মেনু, ওরকম আলাকাট পরিকল্পনা শুধু তিস্তা। তাহলে আমাদের পঞ্চগড় থেকে শুরু করে পুরো এরিয়াটাকে কিন্তু এই শেষ প্ল্যানের মধ্যে আনতে হবে, নাহলে কিন্তু শুধুমাত্র এই ডিস্ট্রিক্টে করলে এটা হবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট, আমাদের মতো করে তিস্তা হতে হবে। 2 নম্বর, তিস্তা যেহেতু একটা মেগা পরিকল্পনা, 10,000 কোটি আর এখন হবে না, এর চেয়ে বেশি টাকার প্রয়োজন হবে। সেটাতে অবশ্যই যেন দীর্ঘমেয়াদী এবং কম ইন্টারেস্টে আমরা চায়নার সাথে এই বার্গেনিংটা করি, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, অবশ্যই তিস্তা মহাপরিকল্পনায় আমাদের যারা এক্সপার্ট, গতবার কিন্তু আমাদের এক্সপার্টরা এটাতে ইনভলভ ছিল না, শুধু আমরা লজিস্টিক ফ্যাসিলিটি দিয়েছি। শুধুমাত্র বাংলাদেশের স্পট না, উত্তরবঙ্গের যারা এক্সপার্ট, উত্তরবঙ্গের প্রশাসন, উত্তরবঙ্গের একাডেমিক, তাদেরকে এগুলো আমার রিকমেন্ডেশন, আপনাদের সবাই দিতে পারবেন না, বাট এগুলো যেন থাকে আজকে। এটা কিন্তু একটা যেন আমরা সবাই মিলে একটা আন্দোলন করি, যেটা আমি বলছি তা না, আজকের পর থেকে আমরা সবাই বলবো। সেটা যেন একটা রিকমেন্ডেশন থাকবে আমাদের, যে আমাদের অঞ্চলের যারা এক্সপার্ট তাদেরকে ইনভলভ করতে। দীর্ঘদিন পানি নিয়ে কাজ করছে, দীর্ঘদিন কৃষি নিয়ে কাজ করছে, দীর্ঘদিন আমাদের যে সংগঠনগুলো কাজ করছে, তাদেরকে ইনভলভ করতে হবে। এককভাবে এই পরিকল্পনা আমরা চাই না। 4 নম্বর হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার যে রাজনৈতিক কারণটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে আসলে এটা আমরা করতে চাই না। আমরা আমাদের এই অঞ্চলের রাজনীতিবিদ, পার্টিকুলারলি বিএনপি, জামাত সহ যেসব দল এখন ক্রিয়াশীল, তাদের ফার্ম কমিটমেন্ট চাই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। এটা আমাদের দাবি, রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন থেকে, নিশ্চয়ই আপনাদেরও সবার দাবি, এবং তাদের প্রত্যেককে নির্বাচনী ইস্তেহারে এটা অবশ্যই ইনক্লুড করতে হবে। এটা আমি রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের পক্ষ থেকে শুধুমাত্র ইনক্লুড করলেই হবে না, তিস্তা যেন আমাদের মতো করে বাস্তবায়ন করতে হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি কিন্তু পানির অংশটা ছেড়ে দিয়েছি, যে আমাদের ট্রেড অফের সাথে সরকার আমাদের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট পোর্ট দেওয়ার ক্ষেত্রে ওটা আমরা আশা ছেড়ে দেবো না। ভবিষ্যতে যে কোনো ধরনের ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় তিস্তাকে প্রায়োরিটি দিতে হবে বলে এটা একটা দাবি, আমাদের প্রথম অংশে আমরা এটাই প্রধান দাবি। এরপর সেই 4 নম্বর পয়েন্টটাতে, যে তিস্তার এই যে আমরা যে প্রকল্পের কথা বলছি, সেখানে যেমন বলা হচ্ছে যে 8 কিলোমিটারকে 1.5 কিলোমিটার করবে, 5 ফিটকে গভীরতাকে 10 ফিট করতে হবে। এখন এটা কিন্তু একটা শর্ট টার্ম স্টাডি হয়েছে, হ্যাঁ, এটা একটা ফিজিবিলিটি স্টাডি, বাট আমরা চাই যে এই স্টাডিগুলো চায়নার সাথে, চায়না এখন তো আলোচনাটা শুরু হবে, এই নতুন আলোচনায় চায়নার সঙ্গে যেন এই বিষয়গুলো আমরা আনি। এবং সাথে সাথে 5 নম্বর যে বিষয়টি বা 6 নম্বর, সেটা হচ্ছে যে যেহেতু শিল্প হলে দ্রুত রিটার্ন হয়, কৃষির গ্রোথ স্লো, বাট কৃষি লং টার্ম। যেহেতু আমরা এই অঞ্চল ভিত্তিক তিস্তা প্রকল্পের কথা বলছি, আমরা চাই যে সেই অঞ্চল ভিত্তিক তিস্তা প্রকল্পে অবশ্যই আমরা যেন রিটার্ন পিরিয়ড এবং আমাদের ইন্টারেস্ট রেট, 3টা পয়েন্ট, একটা হলো ইন্টারেস্ট রেট, একটা হচ্ছে লোন রিটার্ন পিরিয়ড, আর একটা হচ্ছে আপনার গ্রেস পিরিয়ড, এই 3টা যেন সরকার অবশ্যই বেশি করে রাখে। কারণ আমাদের অঞ্চলে দারিদ্রতা বেশি, আমাদের আনএমপ্লয়মেন্ট বেশি, আমাদের এখানে কৃষিভিত্তিক সমাজ, সেটা যেন উল্টো গলার কাটা না হয়ে যায় আমাদের জন্য এবং সরকারের জন্য। এটা হলো 6 নম্বর রিকমেন্ডেশন। আর একটা হচ্ছে যে 7 নম্বর যে পয়েন্টটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন তিস্তা নিয়ে যে পলিটিক্যাল বা ঢাকাতে যে আলোচনা হবে, আমরা সবসময় দেখি যে কোনো অঞ্চলের পরিকল্পনাটা ওই ঢাকায় বসে হয়। আমাদের জোর দাবি থাকবে আমাদের রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন থেকে, যে আমাদের যে কোনো ধরনের তিস্তা কেন্দ্রিক, এই প্রকল্প কেন্দ্রিক যে আলোচনা ঢাকায় বা যেখানেই হবে, স্টেক হোল্ডার কনসালটেশনে সেখানে অবশ্যই সাংবাদিক, শিক্ষক, অন্যান্য পেশাজীবী বা এক্সপার্ট তাদেরকে যুক্ত করতে হবে। কারণ আমি জানি আপনাদের এখানে তিস্তার জন্য সাংবাদিকতার বাইরে লেখেন নাই বা ব্যানার ধরে দাঁড়ান নাই, এমন কেউ আছেন? হাত তোলেন তো। এটা তো আপনার শুধু সাংবাদিকতার দাবি না, এটা তো আমাদের প্রাণের দাবি একটা। তো তাদেরকেও যুক্ত করতে হবে, তাহলে আমি মনে করি একটা ভালো তিস্তা পরিকল্পনা আসবে।
এটা গেল আমার 2 নাম্বার তিস্তা নিয়ে ইয়েতে। 3 নাম্বার যেটা, যে এটা আরেকটা পয়েন্ট আমাদের রংপুর বৈষম্য নিরসন আন্দোলন থেকে, যে তিস্তা মহাপরিকল্পনা চীনের দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমি ব্যক্তিগতভাবে স্ট্রং ইন্ডিয়া এক ধরনের ফ্যাক্টর দেখি, এবং আমার বিশ্বাস সেটা এই সরকার হোক বা বিএনপি, যদি আমরা আশা করি হয়তো বিএনপি আসবে, বা আশা না, সমস্যা বলতে হবে যে আমরা এক্সপেক্ট করছি, আমি দলীয়ভাবে বলছি না, যে তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে তাদের জন্য কিন্তু ভারতের স্বার্থহানি বা এক ধরনের ক্লিয়ারেন্স বা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আজকের এখান থেকে আমার জোর দাবি, এবং আপনাদের সবার পক্ষ থেকে জোর দাবি হওয়া উচিত, যে চীনের সাথে আমরা তিস্তা পরিকল্পনার প্রজেক্ট নিয়ে কাজ করব, কিন্তু পাশাপাশি আমরা অন্য অন্য ডোনার এক্সপ্লোর করতে হবে, আমাদের অন্য অন্য সহযোগী। নাহলে আমি আজকে আপনাদেরকে লিখে দিয়ে যাব তিস্তা পরিকল্পনা 5 কেন 10 বছরে হবে না। কারণ আপনি প্রকল্প রেডি করলেন, কিন্তু যদি আপনি ইন্ডিয়ার সাথে জিও স্ট্র্যাটেজিক বার্গেনিংটা না করতে পারেন তাহলে ঝুলে যাবে, তাহলে 10 বছর কিন্তু আমরা পিছিয়ে যাবো। এইসব ওই গণ অবস্থান এইসব আমার এইসব করে লাভ নাই। আমার আজকে একটা মেইন রিকমেন্ডেশন, যে আমরা তিস্তাটা অর্থাৎ বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এবং এমন একজন ডোনারের মাধ্যমে প্যারালালি করা উচিত, সেটা ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে বা জাপান হতে পারে। জাপান আমার প্রথম রিকমেন্ডেশন। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তাদেরকে যুক্ত করে তিস্তা মহাপরিকল্পনার আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখি। কিন্তু যখন আমি চায়নাকে যুক্ত করি তখন শুধু ভবিষ্যৎ দেখি, অর্থাৎ টাইম কতদিনে হবে এটা আমি ডাউটফুল। কারণ আপনি যত কথাই বলেন, এখানে আপনারা সবাই জানেন, যখনই তিস্তার আলোচনা হয় ওইদিকে দেখবেন সমরস্ত প্রদর্শনী শুরু হয়, ভুটানের কোনায় চায়নার, আর এদিকে ইন্ডিয়া আমাদের এইদিকে ওদের প্রেজেন্স বাড়ায় দেয়। তার মানে হচ্ছে, এবং ইন্ডিয়া যেহেতু চায়নার সাথে একটা কন্টিনিউয়াস বর্ডার ডিবেট আছে, যে কথাটা আমি বললাম একটু আগে, যে ভারত কোনোভাবে চায় না যে চীন আমাদের নীলফামারীতে আরও ইনভেস্টমেন্ট করবে, তাহলে তাদের জন্য আরও সমস্যা। 2 নাম্বার, এখানে যখন চায়না এই প্রকল্প বাস্তবায়ন করবে, প্রত্যেকটা প্রকল্পের আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, আপনারা জানেন, যেটা একটা প্রত্যেকটা স্পেশাল যেটা মেগা প্রকল্প হয় তার নিজস্ব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, সার্ভিলেন্স থাকে। সেই সার্ভিলেন্স কিন্তু ইন্ডিয়া সন্দেহ করে যে ধরনের সার্ভিলেন্স হবে তাদের ভিতরের যে চিত্র, রাডার বা এখন আরও অন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। কি পয়েন্ট ইনস্টলেশন কথাটা বলে, কি পয়েন্ট কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন। কি পয়েন্ট ইনস্টলেশনে কিন্তু এক ধরনের মাধ্যমে সার্ভেলেন্সটা করা হয়। চীন ইন্ডিয়াটা কোনোভাবে মেনে নিতে চাবে না। কারণটা কি, যখন তিস্তা মেগা প্রকল্প হবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে, চীন কিন্তু আমাদের এখানকার রোডকে কানেক্ট করবে একদম ঢাকা হয়ে মিয়ানমার পর্যন্ত নিয়ে যাবে, এবং মিয়ানমার থেকে যে রোডটা চীন টেনে নিয়ে যাচ্ছে থিলাওয়াত থেকে ব্যাংকক, বা ওইটাকে কিন্তু তখন কানেক্টেড হয়ে গেল। এটা কিন্তু ইন্ডিয়ার জন্য বিরাট বড় মাথা ব্যথা, বিরাট মাথা ব্যথা। এই জন্য আমি মনে করি যে যখন চীনের সাথে আমরা এ ধরনের আলোচনায় যাব, আমাদেরকে আমার তৃতীয় যে পয়েন্ট, এবং এটা আমার মেইন আর্গুমেন্ট, যে অবশ্যই আপনাদের লেখাতে এটা আসা উচিত, অবশ্যই প্যারালাল অপশনগুলো দেখতে পাবে। সেটা জন্য আমি সেফ অপশন মনে করি জাপান, জাইকা আমাদের বেস্ট ফ্রেন্ড এবং আমাদের নিজস্ব অর্থায়ন।